নমস্কার, দাওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় চাঁদাবাজির মহামারী। কথাটি খুব অবাক করা কথা, চাঁদাবাজির মহামারী। আমি যেখান থেকে কথাটা বলছি সেখানে এই চাঁদাবাজি শব্দটাকে বলা হয় তোলাবাজি, অর্থাৎ পশ্চিমবঙ্গ বা এপারের বাঙালিরা আমরা তোলাবাজি বলি, সেটাই ওপারে চাঁদাবাজি বলা হয়। তো আজকে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ তাদের একটি খবরের শিরোনাম, সেটি হচ্ছে যে আমি আপনাদের পড়ে শোনাই এবং তারপর আমি বলছি যে এই বিষয়ে কেন আমি ভিডিও করছি। চাঁদাবাজির মহামারীতে দেশ, এটাই তাদের প্রথম পাতার একটি বড় খবর। আমি প্রথমে, যারা কালের কণ্ঠের পাঠক নন, নিয়মিত তারা পড়েন না যারা, তাদের জন্যে এই রিপোর্টের কিছু অংশ প্রথমে আপনাদের পড়ে শোনাই। রিপোর্টটিতে বলা হচ্ছে যে তুই বড় ব্যবসায়ী, 5 কোটি টাকা দিবি আমাদের, নইলে মাইরা ফালামু, বাঁচবে না তোর পরিবার। দিন কয়েক আগে রাজধানীর পল্লবীর এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে এভাবেই প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা। খবরে আরও বলা হচ্ছে, চাহিদা মতো চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর পায়ে গুলি করে। এরপর থেকে তিনি অনেকটা পঙ্গু হয়ে পরিবার নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। শুধু পল্লবীর ওই ব্যবসায়ীর ক্ষেত্রেই নয়, রাজধানী সহ সারা দেশে গত বছরের 5 আগস্টের পর এই রকম ঘটনা ঘটছে অহরহ। এভাবেই চলছে নীরব চাঁদাবাজি। চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক এক পরিচালক কালের কণ্ঠকে বলেছেন, তার কারখানা চট্টগ্রাম ইপিজেডে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার কাছে চাওয়া হয় মোটা অঙ্কের চাঁদা। আমার কাছে, অর্থাৎ সেই ব্যবসায়ী বলেছেন, আমার কাছে চাঁদা চাওয়া হয়েছে আর তা না দেওয়ায় হুমকির মুখে পড়তে হয়েছে। সেই হুমকি আমলে না নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে 8 মাস ধরে চরিত্রহনন চলছে অব্যাহতভাবে। ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের স্বনামধন্য এক নারী উদ্যোক্তা জানান, তার কাছে নগরের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী, যে এলাকায় বড় সাজ্জাদ নামে পরিচিত, সে 1 কোটি টাকা চাঁদা চেয়েছে। চাঁদা না পেয়ে একাধিকবার পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়েছে। তিনি ও তার পরিবার সবাই এখন আতঙ্কে। এই যে খবরটি কালের কণ্ঠ খুব সাহসী সাংবাদিকতা করেছে আমি বলবো, তার কারণ বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনা সরকারের পরে কী ধরনের ঘটনাবলী ঘটছে এবং কী ধরনের ভয়াবহ ঘটনাবলী ঘটছে তার একটা ধারাবাহিকতা আমরা দেখেছি গত বছরের 5 আগস্টের পর থেকে। কিন্তু সংবাদপত্রে, কতিপয় সংবাদপত্রে এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে ছাপা হচ্ছিল এবং এই লেখার মধ্যে একটা বিষয় খুব স্পষ্ট যে 5 আগস্ট পরবর্তী বিপদ এইগুলি, অর্থাৎ 5 আগস্ট যে পালাবদল হয়েছে তারপর এই বিপদগুলি আরও বেড়েছে। একথা ঠিক যে হাসিনার জমানায় যে এরকম ঘটনা ঘটেনি তাও নয়। আমরা সবাই জানি যে খালেদা জিয়া যখন 2001 থেকে 6 তার যখন শাসন ছিল, সেই সময় বিএনপি জামাত সরকার তারা অপারেশন ক্লিন হার্ট তারা একটা অভিযান চালিয়েছিল। সেই অভিযানের মূল লক্ষ্য ছিল এই ধরনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা। কিন্তু দুর্ভাগ্যের হচ্ছে, আপনারা দেখে নেবেন যে রিপোর্টে প্রচুর আছে, যে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা আসলে রাজনৈতিক প্রতিপক্ষ। এই রাজনৈতিক প্রতিপক্ষ, অর্থাৎ সন্ত্রাসীকে দমন করার নামে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার যে প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতির মধ্যে আছে, তারই ঘটনা বা তারই প্রতিফলন কিন্তু এই যে কালের কণ্ঠে রিপোর্টে যে ঘটনাগুলি উঠে এসেছে, এগুলি আসলে সেই কারণে যে রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হচ্ছে এই দুষ্কৃতী দমনে এবং তার ফলে দুষ্কৃতীরা মনে করছে যে আমি যদি অমুক দলের হয়ে ময়দানে থাকি, আমি যদি তমুক দলের হয়ে ময়দানে থাকি, তাহলে আমায় কেউ ছুঁতে পারবে না। এই যে অভয়টা, এইটা তাদের মধ্যে কাজ করছে এবং যে কারণে এই ধরনের গুরুতর চাঁদাবাজির ঘটনা ঘটতে পারছে। চাঁদাবাজি শব্দটা বাংলাদেশে নতুন নয়, কিন্তু আমি আশা করি আপনারা সকলেই কম বেশি আমার সঙ্গে সহমত হবেন যে
5 আগস্ট 2024-এর পর থেকে চাঁদাবাজি শব্দটির প্রয়োগ বাংলাদেশের সংবাদ মাধ্যমে, এই শব্দটির প্রয়োগ বাংলাদেশের নাগরিক সমাজে, এই শব্দটির ব্যবহার কয়েক গুণ বেড়ে গিয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে যে বিএনপি, মূলত বিএনপি তারা একটা গোটা দেশ জুড়ে যে চাঁদাবাজির সংস্কৃতি নতুন করে তারা যে আরোপ করেছে, সেইটা একটা ভয়াবহ আকার নিয়েছে। এবং এ ব্যাপারে আমার অভিযোগ বা আপনার অভিযোগ নয়, বিএনপি নেতৃত্ব তারা বারে বারে এই ব্যাপারে তাদের তৃণমূলের নেতা কর্মীদের সতর্ক করেছে যে এই রকমভাবে যদি চাঁদাবাজি চলতে থাকে তাহলে মানুষের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আপনারা জানেন যে বিএনপির একজন নেত্রী রুমিন ফারহানা, তিনি তো একাধিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে বিএনপির এই মুহূর্তে, অর্থাৎ হাসিনা পরবর্তী সময়ে বিএনপির যে দলীয় সংকট, সেই দলীয় সংকটের একটা বড় কারণ হচ্ছে এই দলের একাংশের চাঁদাবাজি। এবং এটা সবাই জানেন যে বিএনপির শীর্ষ নেতৃত্ব, তাদের মধ্যে অনেক সজ্জন ব্যক্তি আছেন যারা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করেন, তাদের একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে। এবং যে কারণে এই চাঁদাবাজিকে কেন্দ্র করে দেখা গেল যে ময়দানে যেহেতু আওয়ামী লীগ নেই, ময়দানে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, তার ফলে বিএনপি যে খোলা মাঠ পেয়েছে, সেই খোলা মাঠে তারা দেদার চাঁদাবাজি করেছে, সিন্ডিকেটবাজি করেছে। এবং তার ফলে দলের মধ্যে এখন একটা এমনও পরিস্থিতি আছে যে দলের একটা বড় অংশ তারা কিন্তু মনে মনে চান না যে নির্বাচন হোক, কারণ তারা জানেন যে নির্বাচন যদি হয় তাহলে দলের কেউ একজন এমপি হবেন, অমুকে এমপি হবেন, তমুকে মন্ত্রী হবেন, তখন আবার নতুন করে এই পদগুলিতে নির্বাচন হবে। ফলে এখন তারা যে বিনা নির্বাচনে করে কমে খাচ্ছেন, এই বিষয়টি কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ টাকার স্রোতের যে নয়া বন্দোবস্ত জারি হয়েছে 5 আগস্ট 2024-এর পর, সেইটা যাতে বজায় থাকে তার জন্যও কিন্তু একাংশ নির্বাচন চায় না। কারণ তারা জানে যে নির্বাচিত প্রতিনিধিরা আসার পরে তারা যেভাবে লুটতরাজ করতে পারছেন, সেই লুটতরাজ তারা করতে পারবেন না। এবং এটা সবাই জানেন, সিংহভাগ মানুষ এটা এক বাক্যে স্বীকার করেন যে বাংলাদেশে এই মুহূর্তে এই কাজটির সঙ্গে সবচেয়ে বেশি জড়িত হচ্ছে বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা। আমি বিএনপির শীর্ষ নেতৃত্বকে অবশ্যই এই ব্যাপারে যুক্ত করব না, এবং কথাও বলবো যে তারা নানানভাবে তারা বুঝতে পেরেছিলেন যে এটার প্রতিক্রিয়া কি হতে পারে, সেই কারণে তারা মাঝে মাঝেই সতর্ক বার্তা দিয়েছেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বিএনপি বহু নেতাকে তারা দাবি করছে যে কয়েক হাজার নেতাকে তারা দল থেকে বহিষ্কার করেছে, কর্মীকে বহিষ্কার করেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে প্রবলেমটা এত গুরুতর যে 6-7 হাজার কর্মী, নেতা, নিচুতল তৃণমূলের নেতা কর্মীকে বহিষ্কারের পরেও কিন্তু এই প্রবলেম থেকে তাদের মুক্তি মেলেনি। যে দুষ্কৃতীদের কথা সংবাদপত্রে ঘুরে ফিরে আসছে তাদের অধিকাংশই বিএনপির সমর্থক, এটাও কিন্তু এই দলটির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমি যে কথা একাধিকবার বলেছিলাম যে বিএনপি যে উল্লসিত যে আওয়ামী লীগ ময়দানে নেই, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আমি বারে বারে এখানে একাধিক ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে মোহাম্মদ ইউনূসের সরকারের যে দমন পীড়ন নীতি, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব কিন্তু বিএনপির ওপর পড়বে, এবং সেটা মোটেই বিএনপির জন্য ইতিবাচক হবে না, নেতিবাচক হবে। এই মুহূর্তে যদি বাংলাদেশের রাজনীতিকে পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে বিএনপির যে তার মধ্যে যে দূষণটা হয়েছে, তার মধ্যে যে অনাচারটা তৈরি হয়েছে পার্টির মধ্যে, গত 1-1.5 বছরে যে নতুন করে অনাচার তৈরি হয়েছে, নতুন করে যে বেনজল দলটির মধ্যে ঢুকে পড়েছে, তার একটা বড় কারণ হচ্ছে ময়দানে তাদের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ ময়দানে নেই। জামাতি ইসলামী তারা মূলত যে ভূমিকাটা পালন করছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় বা সরকারি পদবি, এইগুলির বিষয়ে তারা অনেক বেশি জোর দিয়েছে। আপনারা জানেন যে চট্টগ্রামের জামাতের নেতা প্রকাশ্যে বলেছেন যে এমন পরিস্থিতি দেশে তৈরি করতে হবে যে পুলিশ আমাদের কথায় চলবে, পুলিশ আমাদের কথায় উঠে বসবে, আমাদের নিরাপত্তা দেবে। প্রকাশ্য সবাই তিনি বলেছেন। যে কথাটা তিনি প্রকাশ্যে বলে বিতর্কে জড়িয়েছেন সেটা কিন্তু জামাতের একটা স্ট্র্যাটেজি। গত 1.5 বছরের যদি ইউনূস জমানার কার্যকাল দেখা যায় তাহলে বোঝা যাবে যে জামাতি ইসলামী তারা অন্যভাবে ভেবেছে। তারা মনে করছে যে আমরা আনুষ্ঠানিকভাবে সরকারে নেই, কিন্তু সরকারটা আমাদের কথায় চলবে, এবং চলছেও, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিছু ক্ষেত্রে বিএনপি পদবি তারা দখল করেছে, কিছু ক্ষেত্রে বিএনপিকে মোহাম্মদ ইউনূস খুশি রাখার চেষ্টা করছেন, কিছু ক্ষেত্রে
ক্ষেত্রে বিএনপির কথাও প্রশাসন শুনছে, কিন্তু বিএনপির যে বড় বিপদটা, সেই বড় বিপদটা কিন্তু তাদের তৃণমূল স্তরে। এই যে কালের কণ্ঠ যে রিপোর্টটি করেছে, একটা ভয়ঙ্কর কথা যে চাঁদাবাজির মহামারী, তার মানে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে সর্বত্র একেবারে চাঁদাবাজিটাই হয়ে গেছে, মানে মানে আয় রোজগারের একটা নয়া পথ। এই যে পরিস্থিতি একটা দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আমি যেটা কারণে এটা নিয়ে ভিডিও করছি, তার একটা বড় কারণ হচ্ছে যে আমার পরিচিত অনেকেই এই বিষয়টি বলছিলেন, এবং তারা বলছিলেন যে এই রকম পরিস্থিতি, এই যে একটা চাঁদাবাজির মহামারী শুরু হয়ে গেছে, একটা সংক্রামক ব্যাধির মতন ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে, এই পরিস্থিতিটা কেন হলো তার ব্যাখ্যা তারা যেটা দিচ্ছেন আমি সেটাই আপনাদের কাছে পেশ করছি। তারা বলছেন যে গত 1.5 বছরে যেভাবে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রশাসন ভেঙে পড়েছে, অর্থাৎ আওয়ামী লীগ না করলে আপনার কোনো বিপদ নেই, আপনি আওয়ামী লীগ করে আপনি যদি কারো বাড়ির মানে ফুলের বাগান থেকে একটা ফুল ছেড়েন তাহলেও আপনার অনেক বড় বিপদ আছে, আপনার জেল জরিমানা অবধারিত। কিন্তু আপনি যদি আওয়ামী লীগ না হন তাহলে কিন্তু আপনার অনেক গুরুতর অপরাধও মকুব হয়ে যাচ্ছে। আমরা তো এমনিতেই দেখছি সরকারি পদ্ধতিতে কিভাবে বিএনপি জামাতের বড় বড় নেতারা, যাদের বিরুদ্ধে হত্যা মামলা, কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল, সেই মামলাগুলি কিভাবে প্রত্যাহার করা হলো, দ্রুত, একেবারে দ্রুত সেই মামলাগুলি প্রত্যাহার করা হলো। আবার শেখ হাসিনাকে যে দণ্ডাদেশ দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই বিচারও কিন্তু এত দ্রুত গতিতে হলো, তারও কোনো নজির নেই। ফলে বোঝা যাচ্ছে যে দুষ্কৃতীরা তারা বুঝে গিয়েছে যে আমরা যদি মাইনাস আওয়ামী লীগ অন্য কোনো শক্তিগুলির সঙ্গে থাকি তাহলে আমাদের কোনো বিপদ নেই। এই যে পরিস্থিতি বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হলো যে আওয়ামী লীগ না করলে পরে 7 খুন মাপ, এই যে ধারণা ইউনূস সরকার তৈরি করলো, এই যে ধারণা বিএনপি তৈরি করলো, এই যে ধারণা জামাত তৈরি করলো, এই যে ধারণা ইসলামপন্থী দলগুলি তৈরি করলো, তার জন্যেই কিন্তু আজকে বাংলাদেশের এইরকম একটা ভাবমূর্তির সংকট। একটা দেশের রাজধানী থেকে প্রকাশিত সংবাদপত্রের প্রথম শিরোনাম খবর যদি এইটা হয় যে চাঁদাবাজিটা মহামারীতে পরিণত হয়েছে দেশে, সেটা একটা দেশের জন্য কিন্তু মোটেই, তার ভাবমূর্তির জন্য যে কত গুরুতর একটা প্রশ্ন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যে কোনো মানে ওয়াকিবহাল মানুষ এটা বুঝতে পারবেন যে এটা একটা কত বড় বিপদ এবং একটা দেশের জন্য কত গুরুতর সমস্যা। কিন্তু আমি যেটা বলছিলাম, এটা বলেই শেষ করব যে এই সমস্যার মুখে বাংলাদেশ পড়েছে, তার একটা বড় কারণ কিন্তু অপরাধ জগৎ নয়, এর বড় কারণ কিন্তু আসলে রাজনীতি। সেই রাজনীতিটা হচ্ছে একেবারে পক্ষপাত দুষ্ট রাজনীতি। অর্থাৎ আওয়ামী লীগ করলে পরে বাড়ির ফুল ছিঁড়লে পরেও ফাঁসি হতে পারে, আর অন্য কোনো দল তারা চাঁদাবাজি, সিন্ডিকেট রাজ যা কিছু করে পার পেয়ে যাচ্ছে। এই যে ধারাবাহিকতা গত 1.5 বছর ধরে চলছে, তারই পরিণতি হচ্ছে এইটা, যেখানে একজন বলছে 5 কোটি না দিলে তোরে মাইরা ফেলামু। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।